আমার নাম দিনু এবং আমি গত ১২ বছর ধরে শুভম সাহেবের ওখানে ড্রাইভারের চাকরি করতাম। আমি জীবনে অনেক মালিক দেখেছি, কিন্তু শুভম সাহেবের মতো মানুষ খুব কমই পাওয়া যায়। তিনি আমাকে কখনোই কাজের লোক মনে করতেন না, বরং সবসময় নিজের একজন বিশ্বস্ত মানুষের মতো রাখতেন। আমি রোজ সকালে তাকে অফিসে পৌঁছে দিতাম এবং সন্ধ্যায় আবার বাড়ি নিয়ে আসতাম। এতগুলোর বছরে তিনি কখনো আমার ওপর উঁচু গলায় কথা বলেননি। এই কারণেই আমি তাকে শুধু মালিক নয়, বরং নিজের শুভাকাঙ্ক্ষী মনে করতাম। একদিন আমি তার ঘরের বাইরে দাঁড়িয়েছিলাম। আমার হাতের তালু ঘেমে ভিজে যাচ্ছিল, কারণ জীবনে প্রথমবার আমাকে তার কাছে লম্বা ছুটির আবেদন করতে হচ্ছিল। আমি দরজায় টোকা দিতেই ভেতর থেকে আওয়াজ এলো, চলে এসো দিনু। আমি ভেতরে গেলাম এবং মাথা নিচু করে বললাম, সাহেবজি, অনুমতি দিলে আমার 10 দিনের ছুটি চাই। আমার স্ত্রী রিমার ডেলিভারি হতে চলেছে। আমি চাই সেই সময় ওর পাশে থাকতে। শুভম সাহেব কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর হেসে বললেন, দিনু, পরিবারের চেয়ে বড় কিছু হয় না। তুমি নিশ্চয়ই যাও, তবে একটা কথা মনে রেখো, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে এসো। তোমার সাথে আমার একটা খুব জরুরি কথা আছে। আমি অবাক হয়ে বললাম, কি কথা সাহেব? তিনি চেয়ার ছেড়ে উঠতে উঠতে বললেন, এখন নয়, সঠিক সময় এলে বলবো। শুধু এতটুকু বুঝে নাও যে সেই কথাটি শুধু তোমার সাথে যুক্ত নয়, বরং আমার বিশ্বাসের সাথেও যুক্ত। তার এই কথাগুলো শুনে আমার মনে অনেক প্রশ্ন দানা বাঁধল, কিন্তু আমি তাকে আর কিছু জিজ্ঞেস করতে পারলাম না। যাওয়ার সময় তিনি পুরো মাসের মাইনে আমার হাতে তুলে দিয়ে বললেন, রাস্তায় কোনো কিছুর চিন্তা করো না। আমি তাকে ধন্যবাদ জানিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। পুরো রাস্তা তার শব্দগুলো আমার কানে বাজতে লাগল। শেষ পর্যন্ত এমন কি কথা ছিল যা তিনি শুধু আমাকেই বলতে চেয়েছিলেন? তারপর আমি নিজেকে বোঝালাম যে ফালতু কথায় মন না দিয়ে নিজের পরিবারের দিকে নজর দেওয়া ভালো। স্টেশনে পৌঁছানোর সময় বাচ্চাদের জামাকাপড়ের একটি দোকানে আমার নজর পড়ল। আমার সবসময় মনে হতো আমার প্রথম সন্তান মেয়েই হবে, তাই আমি গোলাপি রঙের একটা ছোট ফ্রক কিনে নিলাম। ওটা হাতে নিতেই যেন আমার সব ক্লান্তি দূর হয়ে গেল। মনে মনে আমি তার একটা নামও ভেবে রাখলাম, যে নামটা আমার সবসময় খুব পছন্দ ছিল। রাত হতেই আমি গ্রামে পৌঁছে গেলাম। রিমা আমাকে দেখতেই খুব খুশি হয়ে গেল। সে হেসে বলল, আমার পুরো ভরসা ছিল আপনি ঠিক আসবেন। আমি তার হাত ধরে বললাম, এখন তো আমি চলে এসেছি, এবার আর কোনো কিছুর চিন্তা করো না। পরদিনই রিমাকে হাসপাতালে নিয়ে যেতে হলো। কয়েক ঘণ্টা পর ডাক্তারবাবু বাইরে এসে বললেন, অভিনন্দন, মেয়ে হয়েছে। আমার চোখে আনন্দের জল চলে এলো। আমি যখন আমার এক ফোঁটা ছোট্ট মেয়েকে কোলে নিলাম, মনে হলো ভগবান যেন আমার জগৎটাই বদলে দিয়েছেন। পরের 7টা দিন আমি আমার মেয়ের জগতে এতটাই হারিয়ে গেলাম যে বাকি দুনিয়ার কোনো খবরই রইল না। তারপর হঠাৎ আমার শুভম সাহেবের কথা মনে পড়ল। তিনি তাড়াতাড়ি ফিরে যেতে বলেছিলেন। আমি রিমাকে বললাম, আমাকে এখন ফিরে যেতে হবে। সে প্রথমে একটু রাগ করল, কিন্তু তারপর বলল, যদি কোনো জরুরি দায়িত্ব থাকে তবে যান, শুধু তাড়াতাড়ি ফিরে আসবেন। আমি পরের দিনই শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। যেমনই আমি বাংলোর সামনে পৌঁছালাম, ওখানকার পরিবেশটা আমার কেমন যেন অন্যরকম লাগল। গেটে দাঁড়িয়ে থাকা চৌকিদারের চোখ দুটো লাল হয়েছিল। সে আমাকে দেখতেই বলল, দিনু, তুমি কোথায় ছিলে? তুমি কি খবর পাওনি? আমি ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, কিসের খবর? সে ভারী গলায় বলল, শুভম সাহেব আর আমাদের মাঝে নেই। এই কথা শোনা মাত্রই আমার হাত থেকে ব্যাগটা নিচে পড়ে গেল। আমি আমার নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। আমি কাঁপানো গলায় জিজ্ঞাসা করলাম, এটা কিভাবে হলো? চৌকিদার বলল, তুমি চলে যাওয়ার পরদিনই ওনার শারীরিক অবস্থা হঠাৎ খুব খারাপ হয়ে যায়। ডাক্তার এলেন, কিন্তু ওনাকে বাঁচানো সম্ভব হল না। শেষ সময় পর্যন্ত তিনি তোমাকেই মনে করছিলেন। তিনি তোমাকে অনেকবার ফোনও করেছিলেন। আমি সঙ্গে সঙ্গে নিজের মোবাইল বের করে দেখলাম। সত্যি ওনার অনেকগুলো মিসড কল ছিল, যেগুলো গ্রামের বাড়িতে থাকার সময় আমি খেয়ালই করিনি। আমার মনে এমন এক অনুশোচনা দানা বাঁধল যা ভাষায় প্রকাশ করা কঠিন। ঠিক তখনই বাড়ির পুরনো পরিচারিকা বাইরে এসে বলল, দিনু, মালকিন তোমাকে ভেতরে ডেকেছেন। আমি ভারী পদক্ষেপে ভেতরে গেলাম। মালকিন সাদা শাড়িতে চুপচাপ বসেছিলেন। ওনার মুখটা ক্লান্তি আর শোকে ভরেছিল। আমাকে দেখতেই তিনি ধীর গলায় বললেন, দিনু, তুমি এসে গেছ? আমি মাথা নিচু করে বললাম, আমি কিছুই জানতাম না। খবর পেলে আমি নিশ্চয় চলে আসতাম। মালকিন আমার দিকে তাকালেন এবং বললেন, আমি জানি তোমার কোনো দোষ নেই। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, তোমার স্ত্রী আর বাচ্চা কেমন আছে? আমি বললাম,
দুজনেই ভালো আছে। তিনি মৃদু হেসে বললেন, ঈশ্বর তাকে দীর্ঘায়ু দিন। কিছুক্ষণের নীরবতার পর তিনি বললেন, দিনু, তোমার মালিক শেষ দিনগুলোতে বারবার তোমার কথা বলতেন। তিনি বলতেন, যদি কখনো আমার কিছু হয়ে যায় তবে দিনুর ওপর ভরসা করো, সে কখনো সঙ্গ ছাড়বে না। ওনার কথা শুনে আমার মন আরও ভারাক্রান্ত হয়ে উঠল। আমি আস্তে করে বললাম, মালকিন, এখন তো আর এখানে আমার কোনো কাজ অবশিষ্ট নেই। আমি গ্রামে ফিরে গিয়ে অন্য কোনো চাকরি খুঁজে নেব। আমার কথা শুনতেই তিনি তৎক্ষণাৎ বললেন, না দিনু, এখন যেও না। এই মুহূর্তে আমার এমন একজনের প্রয়োজন যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। তুমিও যদি চলে যাও তবে আমার মনে হবে শুভমজির শেষ আশ্রয়টাও চলে গেল। ওনার চোখে আমি প্রথমবার এমন এক একাকিত্ব দেখলাম যা আমার পা দুটোকে আটকে দিল। আমি কিছুক্ষণ ভেবে বললাম, ঠিক আছে, যতক্ষণ আপনার আমাকে প্রয়োজন হবে আমি এখানেই থাকব। মালকিন স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং শুধু এতটুকু বললেন, ধন্যবাদ। সেদিন রাতে আমি আমার ঘরে শুয়েছিলাম, কিন্তু ঘুম চোখ থেকে বহুদূরে ছিল। মাঝরাতের কাছাকাছি সময়ে আমার মনে হল যেন খুব পরিচিত কোনো গলার আওয়াজ আমাকে ডাকছে। আমি স্বপ্নে দেখলাম শুভম সাহেব আমার সামনে দাঁড়িয়ে আছেন। ওনার মুখে সেই একই শান্তি ছিল, কিন্তু চোখে যেন কোনো এক অসম্পূর্ণ কথা লুকিয়েছিল। তিনি শুধু এতটুকু বললেন, দিনু, আমার ঘরে এসো। ওখানে তুমি সেই সত্যটা পাবে যার জন্য আমি তোমাকে ডেকে পাঠিয়েছিলাম। এতটুকু বলেই তিনি কুয়াশায় মিলিয়ে গেলেন। আমি চমকে উঠে বসলাম। আমার পুরো শরীর ঘামে ভিজে গিয়েছিল। আমি বাইরে তাকিয়ে দেখলাম পুরো বাংলো নিস্তব্ধ হয়ে আছে। সেদিন সকাল হওয়া পর্যন্ত আমি আর ঠিকমতো ঘুমাতে পারলাম না। বারবার সেই একই স্বপ্ন আমার চোখের সামনে ঘুরপাক খাচ্ছিল। আমি নিজেকে বোঝাচ্ছিলাম যে হয়তো এটা শুধু আমার মনের ভুল, কিন্তু মন তা মানতে রাজি ছিল না। আমি তৈরি হয়ে বাইরে বের হতেই পরিচারিকা আমার কাছে এসে বলল, দিনু, মালকিন তোমাকে ডাকছেন। আমি সঙ্গে সঙ্গে ওনার কাছে চলে গেলাম। তিনি উঠানে চুপচাপ বসেছিলেন। ওনার চোখে সারারাত জেগে থাকার ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। আমাকে দেখতেই তিনি বললেন, দিনু, আজ আমার সাথে অফিসে যেতে হবে। তোমার মালিক চলে যাওয়ার পর ওখানে অনেক সিদ্ধান্ত নিতে হবে, আর আমার এই বিষয়গুলোতে খুব বেশি ধারণা নেই। আমি কিছু না বলেই সম্মতি জানালাম। কিছুক্ষণ পর আমরা দুজনেই অফিসে পৌঁছালাম। সেখানে সমস্ত কর্মচারীরা বিষণ্ণ হয়ে বসেছিল, যেন পুরো অফিসের প্রাণটাই হারিয়ে গেছে। মালকিন সকলকে এক জায়গায় ডেকে বললেন, যতক্ষণ না আমি সব কিছু ভালোভাবে বুঝে নিচ্ছি ততক্ষণ দিনু প্রতিটি প্রয়োজনীয় কাজে আমার সাথে থাকবে। এ কথা শোনামাত্রই অনেকে আমাকে অবাক হয়ে দেখতে লাগল, কারণ গতকাল পর্যন্ত আমি কেবল একজন ড্রাইভার ছিলাম, আর আজ মালকিন আমাকে তার সবচেয়ে বিশ্বাসী মানুষদের কাতারে দাঁড় করাচ্ছিলেন। মিটিং শেষ হওয়ার পর পুরনো ম্যানেজার আমার কাছে এলেন এবং বললেন, দিনু, তোমার মালিক তোমার খুব প্রশংসা করতেন। বলতেন, এই ছেলেটি কম কথা বলে কিন্তু কখনোই ভুল সিদ্ধান্ত নেবে না। ওনার কথা শুনে আমার মনে শুভম সাহেবের স্মৃতি আরও গভীর হয়ে উঠল। পরের কয়েকদিন আমি প্রতিদিন মালকিনের সাথে অফিসে যেতে লাগলাম। আমি নিজে কোনো সিদ্ধান্ত নিতাম না, তবে প্রতিটি ফাইল মনোযোগ দিয়ে পড়তাম এবং যা বুঝতাম সেই অনুযায়ী পরামর্শ দিতাম। ধীরে ধীরে মালকিনের ভয়ও কমতে লাগল। একদিন তিনি আমাকে বললেন, দিনু, তুমি যদি পাশে না থাকতে তবে হয়তো আমি সবকিছু সামলাতেই পারতাম না। আমি বিনয়ের সাথে বললাম, আমি তো শুধু নিজের কর্তব্য পালন করছি, আসল সাহস তো আপনি দেখাচ্ছেন। তিনি প্রথমবারের মতো মৃদু হাসলেন, কিন্তু সেই হাসির পেছনে গভীর একাকিত্ব স্পষ্ট দেখা যাচ্ছিল। সন্ধ্যায় যখন আমরা বাংলোয় ফিরলাম তখন পরিচারিকা জানাল যে শুভম সাহেবের ঘর এখনও কেউ খোলেনি। মালকিন কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, দিনু, চলো আজ ঘরটা গুছিয়ে নিই। আমি ওনার পেছনে পেছনে ঘরে গেলাম। ঘরে পা রাখতেই মনে হল শুভম সাহেব যেন এখনও এখানেই কোথাও উপস্থিত আছেন। ওনার ঘড়িটি টেবিলের ওপর রাখা ছিল, চশমাটা ঠিক সেই জায়গাতেই ছিল যেখানে তিনি প্রতিদিন খুলে রাখতেন, আর চেয়ারটাও তেমনই ছিল যেমনটা তিনি ছেড়ে গিয়েছিলেন। মালকিন কিছুক্ষণ সেই চেয়ারটির দিকে তাকিয়ে রইলেন, তারপর ওনার চোখ জলে ভরে এলো। আমি চোখ নিচু করে নিলাম যাতে ওনার কষ্টের কারণ না হয়ে দাঁড়াই। তিনি ধীর গলায় বললেন, এই ঘরের প্রতিটি জিনিস আমাকে ওনার কথা মনে করিয়ে দেয়। আমি কিছু বললাম না। তখনই আমার নজর টেবিলের একটি বন্ধ ড্রয়ারের ওপর পড়ল। আমি বললাম, মালকিন, এটার চাবি কোথায়? তিনি বললেন, আমি জানি না, শুভমজি এটা সবসময় নিজেই খুলতেন। আমরা দুজনে পুরো ঘরে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম, কিন্তু চাবি পাওয়া গেল না। অবশেষে আমরা বাইরে চলে এলাম। তারপর রাতে আবার সেই একই স্বপ্ন এলো।
এবার শুভম সাহেব শুধু এতটুকুই বললেন, সত্য খুব কাছেই আছে, সাহস হারিও না। আমি ঘাবড়ে উঠে বসলাম। সকাল হতেই আমি ঠিক করলাম যে এই কথা আর নিজের মধ্যে চেপে রাখব না। প্রাতরাশের পর আমি মালকিনকে আমার স্বপ্নের কথা সব বলে দিলাম। তিনি মনোযোগ দিয়ে আমার সব কথা শুনলেন। তারপর বললেন, দিনু, আমি স্বপ্নের অর্থ বুঝি না, তবে এতটুকু নিশ্চিত জানি যে শুভমজি কোনো কথা অসম্পূর্ণ রেখে যাওয়ার মানুষ ছিলেন না। তিনি যদি তোমাকে বারবার তাড়াতাড়ি ফিরে আসতে বলে থাকেন তবে অবশ্যই কোনো বিশেষ কারণ ছিল। ওনার কথা শুনে আমার মনে কিছুটা সাহস এলো। ঠিক তখনই বাংলোর পুরনো মালি ভেতরে এলো এবং বলল, মালকিন, স্টোররুম পরিষ্কার করার সময় একটা পুরনো বাক্স পাওয়া গেছে, হয়তো সাহেবের হবে। মালকিন সঙ্গে সঙ্গে ওটা ভেতরে আনতে বললেন। বাক্সটা বেশ পুরনো ছিল, তার ওপর ধুলোর আস্তরণ জমেছিল। ওটা যখন খোলা হলো তখন তার ভেতর কিছু পুরনো ফাইল, ছবি এবং চামড়ার একটি ডায়েরি রাখা ছিল। মালকিন ডায়েরিটি তুলে নিলেন এবং ওটা খুলতেই তার ভেতর থেকে একটি ছোট চাবি নিচে পড়ে গেল। আমি আর মালকিন একে অপরের দিকে তাকাতে লাগলাম। আমার মনে তৎক্ষণাৎ টেবিলের সেই বন্ধ ড্রয়ারটার কথা মনে পড়ে গেল। মালকিন কিছু না বলেই চাবিটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি কাঁপানো হাতে সেই চাবিটি তুলে নিলাম এবং আমরা দুজনে শুভম সাহেবের ঘরের দিকে হেঁটে গেলাম। চাবিটি ড্রয়ারের তালায় লাগামাত্রই আমার বুক এত জোরে ধড়ফড় করছিল যে তার শব্দ আমি নিজেই শুনতে পাচ্ছিলাম। ড্রয়ারটি খুলতেই সবার ওপরে একটি সাদা খাম রাখা দেখা গেল, যার ওপর খুব পরিষ্কার অক্ষরে শুধু আমার নাম লেখা ছিল, দিনু। আমি কিছুক্ষণ সেই খামটার দিকে অপলক তাকিয়েই রইলাম। আমি কাঁপানো হাতে খামটি খুললাম। মালকিনও আমার সামনে দাঁড়িয়েছিলেন, ওনার শ্বাসও যেন আটকে গিয়েছিল। চিঠিটি শুভম সাহেবের নিজের হাতে লেখা ছিল। আমি পড়া শুরু করলাম। দিনু, এই চিঠিটি যদি তোমার হাতে পৌঁছে থাকে তবে তার মানে হলো আমি সেই কথাটা তোমাকে নিজে বলে যেতে পারিনি। গত কিছু মাস ধরে আমি এমন কিছু বিষয় লক্ষ্য করছিলাম যা আমাকে ভীষণ চিন্তিত করে তুলেছিল। আমি প্রমাণ ছাড়া কারও ওপর সন্দেহ করতে চাইনি, তাই চুপচাপ প্রমাণ জোগাড় করছিলাম। এই ঘর আর এই কোম্পানির চেয়েও বেশি চিন্তা আমার সেই বিশ্বাসের ছিল যা আমি বহু বছর ধরে গড়ে তুলেছি। যদি কখনো আমি তোমার পাশে না থাকি তবে তুমি ঘাবড়ে যেও না। সত্যকে খুঁজে বের করো এবং কোনো সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করো না। তোমার ওপর আমার পূর্ণ আস্থা আছে। চিঠিটি পড়তে পড়তে আমার চোখ জলে ভরে এলো। সামনে আরও লেখা ছিল, আমার টেবিলের ড্রয়ারে রাখা ফাইলগুলো এবং আলমারির ওপরে রাখা লোহার ছোট সিন্দুকটি একে অপরের সাথে যুক্ত। সেগুলোর ভেতরে যা কিছু আছে তা কেবল প্রয়োজন পড়লেই খুলবে এবং সবচেয়ে আগে মালকিনকে সব জানাবে, কারণ ওনাকে কোনো বিষয়েই অন্ধকারে রেখো না। আমি চিঠিটি মালকিনকেও পড়ে শোনালাম। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, এবার আমি বুঝতে পারছি যে তিনি শেষ দিনগুলোতে এত চিন্তিত কেন থাকতেন। আমি আলমারির ওপর রাখা ছোট সিন্দুকটি নিচে নামালাম। তার ভেতরে কিছু কাগজপত্র, একটি পেনড্রাইভ এবং শুভম সাহেবের নিজস্ব ডায়েরি রাখা ছিল। আমরা সবকিছু নিয়ে অফিসে পৌঁছালাম। সেখানে কোম্পানির পুরনো আইনি উপদেষ্টা এবং ম্যানেজারকে ডেকে পাঠানো হল। ডায়েরিতে শুভম সাহেব বিগত কয়েক মাসের অনেক কথা লিখে রেখেছিলেন। তিনি লিখেছিলেন যে কোম্পানির কিছু লেনদেনে অনিয়মের সন্দেহ রয়েছে এবং কিছু লোক ভুয়ো নথিপত্রের সাহায্যে কোম্পানির ক্ষতি করতে চাইছে। কিন্তু তখন পর্যন্ত ওনার কাছে পুরো প্রমাণ ছিল না, তাই তিনি চুপচাপ সব তথ্য এক জায়গায় জমা করছিলেন। পেনড্রাইভে কোম্পানির বহু রেকর্ড সুরক্ষিত ছিল, যার সাহায্যে তদন্ত শুরু হল। পরবর্তী কয়েকদিনে অনেক বিষয় পরিষ্কার হতে লাগল। কোম্পানির বাইরের কিছু লোক জাল কাগজের মাধ্যমে কোটি কোটি টাকার ক্ষতি করার চেষ্টা করছিল। শুভম সাহেব সময় থাকতেই সব বুঝে গিয়েছিলেন, তাই তিনি সমস্ত প্রমাণ আলাদা আলাদা জায়গায় নিরাপদ করে রেখেছিলেন যাতে দরকারে কেউ সেগুলো মুছে ফেলতে না পারে। তদন্ত এগোতে লাগল এবং কোম্পানি সুরক্ষিত হতে শুরু করল। এতগুলো দিনে মালকিনকেও আগের চেয়ে অনেক বেশি শক্ত ও দৃঢ় দেখাচ্ছিল। তিনি প্রতিটি সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে শুরু করেছিলেন। কিন্তু এবার আমি একটি নতুন বিষয় অনুভব করলাম, তিনি যে কোনো জরুরি কাজের আগে আমার মতামত অবশ্যই চেয়ে নিতেন। আমি কোনো দিন অফিসে পৌঁছাতে দেরি করলে তিনি নিজেই জিজ্ঞেস করতেন, দিনু, সব ঠিক আছে তো? একদিন তিনি বললেন, তুমি আসার পর আমার মনে হয় যে আমি একা নই। তা শুনে আমি সম্মানের সাথে বললাম, আমি কেবল আমার দায়িত্ব পালন করছি। আপনি এবং শুভম সাহেব সবসময় আমার উপর বিশ্বাস রেখেছেন, আমি সেই বিশ্বাস কখনো ভাঙতে দেব না। তিনি আমার দিকে তাকালেন এবং একটি মৃদু হাসি দিলেন। সেদিন প্রথমবারের মতো আমার মনে হল যে ওনার ভরসা আগের চেয়েও অনেক বেশি গভীর হয়ে গেছে।
কিন্তু আমি সবসময় নিজের আচরণের মর্যাদা বজায় রেখেছি। সন্ধ্যায় যখন আমি নিজের ঘরে পৌঁছালাম তখন রিমার ফোন এলো। সে হেসে বলল, দিয়া আজ প্রথমবারের মতো হেসেছে। কাশ যদি আপনি ওকে দেখতে পেতেন। তার কথা শুনে আমার মন গ্রামে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল। আমি বললাম, আর সামান্য একটু কাজ বাকি আছে, তারপর আমি তোদের দুজনকে নিজের কাছে নিয়ে আসব। রিমা বলল, আমরা দুজন আপনার অপেক্ষা করব। ফোন রাখার পর আমি আমার মেয়ের জন্য কেনা সেই গোলাপি রঙের ফ্রকটি হাতে নিলাম এবং অনেকক্ষণ ধরে ওটার দিকে তাকিয়ে রইলাম। তখনই দরজায় টোকা পড়ল। পরিচারিকা দাঁড়িয়েছিল। সে বলল, মালকিন আপনাকে চা পানের জন্য ডেকেছেন। আমি উঠানে পৌঁছালে দেখলাম মালকিন একা বসে আছেন। তিনি বললেন, দিনু, এতগুলো দিনে তুমি এই ঘরটাকে সামলাতে আমাকে অনেক সঙ্গ দিয়েছ। তুমি যদি না থাকতে তবে হয়তো আমি ভেঙেই পড়তাম। আমি আস্তে করে বললাম, কঠিন সময়ে মানুষ একে অপরের আশ্রয় হয়, এটাই তো সবচেয়ে বড় কথা। তিনি মাথা নাড়লেন এবং কথা সেখানেই শেষ হয়ে গেল। কিন্তু ঠিক সেই সময়ই ওপরের বারান্দা থেকে দুজন কর্মচারী আমাদের দেখছিল। পরের দিন অফিসে পৌঁছাতেই আমি টের পেলাম যে কিছু লোক নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে, যেন কোনো ভুল বোঝাবুঝি দানা বাঁধতে শুরু করেছে। ম্যানেজার পরে আমাকে একদিকে ডেকে নিয়ে বললেন, দিনু, লোকের কথায় কান দিও না। যারা সত্যিটা জানে তাদের কোনো সাফাইয়ের প্রয়োজন হয় না। আমি শান্ত হয়ে বললাম, আমার নিজের আচরণের ওপর ভরসা আছে। লোক কি ভাবছে তার চেয়ে বেশি জরুরি হলো আমি যেন ভুল পথে না যাই। সেদিন রাতে আবার আমি সেই স্বপ্নটা দেখলাম। এবার শুভম সাহেব আগের মতোই শান্ত ছিলেন। তিনি বললেন, দিনু, এবার শেষ সত্যটা সামনে আসতে চলেছে। তবে মনে রেখো, সঠিক পথ সবসময় কঠিন হয়। আমি হঠাৎ চমকে উঠে বসলাম। তখনই বাইরে কোনো গাড়ি থামার শব্দ পাওয়া গেল। মাঝরাতের সময় ছিল। এত রাতে বাংলোয় কে এসেছে? আমি বাইরে বের হতেই দেখলাম গেটে এক প্রৌঢ় বয়সের লোক দাঁড়িয়ে আছে। সে চৌকিদারকে শুধু এতটুকু বলল, আমাকে মালকিন আর দিনুর সাথে এখনই দেখা করতে হবে, কারণ আমি শুভম সাহেবের এমন এক গোপন কথা জানি যা আজ না বললে অনেক দেরি হয়ে যাবে। আমি আর মালকিন তৎক্ষণাৎ বাইরে এলাম। গেটে দাঁড়িয়ে থাকা লোকটি ভীষণ ঘাবড়ে গিয়েছিল। সে নিজের পরিচয় দিয়ে বলল, আমার নাম রাঘব। আমি বহু বছর ধরে শুভম সাহেবের সাথে আইনি বিষয়ে কাজ করেছি। কিছুদিন আগে তিনি আমাকে একটি দায়িত্ব সঁপেছিলেন। তিনি বলেছিলেন, যদি কোনো কারণে তিনি নিজে এই কাজ সম্পন্ন করতে না পারেন তবে সঠিক সময় এলে আমি যেন এই জিনিসগুলো মালকিন আর দিনুর কাছে পৌঁছে দিই। সে তার ব্যাগ থেকে একটি সিল করা ফাইল বের করে মালকিনের হাতে দিল। ফাইলের ওপর শুভম সাহেবের হাতে লেখা ছিল। তাতে লেখা ছিল, এই ফাইল যেন কেবল মালকিন এবং দিনুর সামনেই খোলা হয়। মালকিন আমার দিকে তাকালেন এবং তারপর ধীরে সুস্থে ফাইলটি খুললেন। তার ভেতরে কিছু মূল নথিপত্র, একটি ব্যাংক লকারের চাবি এবং একটি শেষ চিঠি রাখা ছিল। আমি কাঁপানো হাতে সেই চিঠিটি পড়া শুরু করলাম। দিনু, তুমি যদি এই চিঠিটি পড়ে থাকো তবে তার অর্থ হল তুমি আমার বিশ্বাস বজায় রেখেছ। তোমার সততার ওপর আমার সবসময় আস্থা ছিল। তাই আমি তোমাকে কোনো সহায় সম্পত্তির জন্য নয়, বরং আমার সবচেয়ে বড় দায়িত্বের জন্য বেছে নিয়েছি। আমার সবচেয়ে বড় চিন্তা ছিল আমার স্ত্রী। সে ব্যবসা বাণিজ্যের দুনিয়া থেকে দূরে থেকেছে, আর আমার ভয় ছিল যে আমার পর কেউ যেন তার সরলতার ভুল সুযোগ না নেয়। তুমি যদি ওর পাশে দাঁড়িয়ে থাকো তবে আমার বিশ্বাস যে সে নিজেকে সামলে নিতে পারবে। কিন্তু মনে রেখো, তোমার নিজের পরিবারও ততটাই গুরুত্বপূর্ণ। কখনো নিজের কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নিও না। চিঠিটি পড়তে পড়তে আমার চোখ জলে ভরে এলো। মালকিনও চুপচাপ বসেছিলেন। পরের দিনই আমরা ব্যাংকে পৌঁছালাম। লকার খোলা হল। তার ভেতরে কোম্পানির আসল নথিপত্র এবং অনেক গুরুত্বপূর্ণ রেকর্ড সুরক্ষিত রাখা ছিল। সেই রেকর্ডগুলোর সাহায্যে কোম্পানির ক্ষতি করার চেষ্টা করা লোকগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু হল। কিছুদিনের মধ্যেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে গেল এবং কোম্পানি সম্পূর্ণরূপে সুরক্ষিত হয়ে গেল। কয়েক মাস কেটে গেল। মালকিন এখন আত্মবিশ্বাসের সাথে ব্যবসা সামলাতে শুরু করেছিলেন। কোম্পানি আবার আগের মতোই সামনের দিকে এগিয়ে যেতে লাগল। এক সন্ধ্যায় তিনি আমাকে তার ঘরে ডেকে পাঠালেন এবং বললেন, দিনু, শুভমজি যখন আর রইলেন না তখন আমার মনে হতো যে আমি হয়তো একা হয়ে গেলাম। কিন্তু তুমি প্রতিটি দায়িত্ব সততার সাথে পালন করেছ। আমি হয়তো সারা জীবনেও তোমার এই ঋণ ভুলতে পারব না। আমি নম্র গলায় বললাম, আপনি সবসময় আমাকে সম্মান দিয়েছেন, এটাই আমার কাছে অনেক বড় বিষয়। তখনই মালকিন কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, সত্যি বলতে কি,
এই কঠিন সময়ে আমার অনেকবার মনে হয়েছে যে তোমার মতো একজন বিশ্বস্ত মানুষ যদি সবসময় পাশে থাকে তবে জীবন অনেক সহজ হয়ে যায়। কিন্তু যখনই আমি তোমাকে তোমার স্ত্রী আর মেয়ের কথা বলতে দেখি তখনই বুঝতে পারি যে তোমার আসল জগৎ অন্য কোথাও। ওনার কথা শুনে আমি কয়েক মুহূর্ত চুপ করে রইলাম। তারপর বললাম, মালকিন, আপনি আমাকে যে সম্মান দিয়েছেন তা আমি কখনো ভুলব না, কিন্তু রিমা আর আমার মেয়েই আমার সবচেয়ে বড় দায়িত্ব। আর শুভম সাহেবও এটাই চাইতেন যে আমি যেন কখনো আমার পরিবারের সঙ্গ না ছাড়ি। মালকিনের চোখে সামান্য জল জমে উঠল, কিন্তু এবার ওনার মুখে এক অদ্ভুত শান্তি ছিল। তিনি হেসে বললেন, হয়তো এই কারণেই শুভমজির তোমার ওপর এত ভরসা ছিল, কারণ পরিস্থিতি বদলে গেলেও তুমি বদলে যাও না। ঠিক তখনই তিনি টেবিলের ড্রয়ার থেকে একটি খাম বের করলেন। তাতে আমার বহু মাসের পরিশ্রমের বিশেষ পুরস্কার এবং কোম্পানির পক্ষ থেকে সম্মানপত্র ছিল। আমি প্রথমে তা নিতে অস্বীকার করলাম, কিন্তু তিনি বললেন, এই পুরস্কার তোমার সততার জন্য। এটা ফিরিয়ে দিয়ে আমাকে লজ্জিত করো না। আমি সম্মানের সাথে সেই খামটি গ্রহণ করলাম। কয়েকদিন পর আমি গ্রামে পৌঁছালাম। দেওয়া দিয়া আমাকে দেখামাত্রই হাসতে হাসতে আমার দিকে এগিয়ে এলো। রিমার চোখে আনন্দের জল ছিল। সে বলল, এবার মনে হচ্ছে আমাদের পরিবার আবার পূর্ণ হল। আমি আমার মেয়েকে কোলে তুলে নিলাম এবং মনে মনে শুভম সাহেবকে স্মরণ করলাম। কয়েক সপ্তাহ পর কোম্পানিতে শুভম সাহেবের স্মৃতিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হল। আমাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে মালকিন সমস্ত কর্মচারীদের সামনে বললেন, শুভমজি সবসময় বলতেন যে কোনো মানুষের আসল পরিচয় তার পদ দিয়ে নয়, বরং তার চরিত্র দিয়ে হয়। দিনু এই কথাটা সত্যি প্রমাণ করে দেখিয়েছে। পুরো হল জুড়ে হাততালির আওয়াজ গমগম করে উঠল। আমি চুপচাপ শুভম সাহেবের ছবির দিকে তাকিয়ে রইলাম। ছবিতে সেই একই পুরনো পরিচিত হাসি ছিল, যেন তিনি দূর থেকে বলছেন যে ওনার বিশ্বাস ব্যর্থ হয়নি। সেদিন রাতে বহু মাস পর আমি আবার সেই স্বপ্নটা দেখলাম। শুভম সাহেব আগের মতোই শান্ত হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি হেসে বললেন, দিনু, এবার আমার কোনো কাজ অসম্পূর্ণ নেই। তুমি তোমার কথা রেখেছ। এবার তোমার পরিবারের সাথে সুখে থাকো। এতটুকু বলেই তিনি ধীরে ধীরে আলোর মধ্যে মিলিয়ে গেলেন। আমার চোখ যখন খুলল তখন মনটা পুরোপুরি শান্ত হয়েছিল। তারপর থেকে সেই স্বপ্ন আর কখনো আসেনি। আমি আকাশের দিকে তাকালাম এবং মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানালাম যে তিনি আমাকে প্রতিটি পদক্ষেপে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি দিয়েছেন। কারণ পরিশেষে মানুষের কাছে কোনো সহায় সম্পত্তি নয়, বরং তার চরিত্র এবং তার বজায় রাখা সম্পর্কগুলোই সবচেয়ে বড় মূলধন হয়ে থেকে যায়। বন্ধুরা, আপনাদের আমাদের এই গল্পটি কেমন লাগল তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।